ঈশানু, এই যে অর্থনীতি প্লাস ভোট, রাজনীতি, জোট সবকিছুই থাকছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা শুরু করেছেন, ওদিকে বিজেপি অস্ত্র করছে ক্যাগ রিপোর্টকে। আজকেও মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাগ নিয়ে নানা কথা বলেছেন। এটাই কি বিজেপির হাতে এখন? তোমার কি মনে হয় যে এটা পাল্টা একটা চাল? একটু আগে আমি শুনলাম অশোকবাবু বললেন নাকি 2007-এ কোন একটা লাডলি লড়কি বললেন, যোজনাটার নাম লাডলি লক্ষ্মী। যাই হোক, এখন বিষয়টা যেটা প্রণয়দা বললেন, ত্রাণ এবং পরিত্রাণ, এই সবই তো অমৃতকালে হচ্ছে। অমৃতকাল এবং আরেকটা কালও আমরা জানি। এই অমৃতকালটা কীরকম? এই অমৃতকালে কিছুদিন আগে আমরা চণ্ডীগড়ে দেখলাম নির্বাচনী একটি কর্পোরেশন নির্বাচনে, সেখানে বলা হলো নাকি 16টা 19 থেকে বড়। যে 16 ভোট পেল সে আসন পেল, যে 19 পেল সে ব্রাত্য হলো। এই অমৃতকালে এমন হচ্ছে যে ঝাড়খণ্ডে একজন মুখ্যমন্ত্রীকে কোনো তার বিরুদ্ধে কোনো প্রমাণ ছাড়াই তাকে গ্রেপ্তার করা হলো শুধুমাত্র একজনের বিবৃতি বা একজনের জবানবন্দির ভিত্তিতে, এবং তার বদলে যিনি মুখ্যমন্ত্রীর দাবিদার সে তার সংখ্যাগরিষ্ঠ বিধায়ক নিয়ে সেই সারা রাজভবনের চক্কর কাটছেন, রাজভবনের দরজা খুলছে না। তো এটা হচ্ছে অমৃতকাল চলছে। তো আবার কিছুদিন আগে দেখলাম পার্লামেন্টে একটা আক্রমণের মতো হলো, সেখানে বিজেপির সাংসদের তার চিঠির ভিত্তিতে তারা পার্লামেন্টে প্রবেশ করলেন, কিন্তু এখন তাদেরকে মেরে ধরে ইলেকট্রিক শক দিয়ে এটা বলতে বাধ্য করা হচ্ছে যে অপোজিশন কোনো পার্টি বা নেতারা করেছে। এবং এখানে বলে আসি, এই যে মধ্যপ্রদেশের যে লাডলি বাহিনা পরে এসছে, লাডলি লক্ষ্মী যেটা ওরা বলছে, সেটা ছিল যে 2006 সালের পর যে মেয়ে জন্মেছে শুধু তার জন্যে, এবং তাকে অঙ্গনওয়াড়িতে রেজিস্টার করতে হবে, এই জন্য সেটা ডাহা ফেল করেছিল। আর এই জন্যে আমাদের রাজ্যে নেত্রীর যেটা প্রোগ্রাম, নেত্রীর অনুপ্রেরণায় যে কন্যাশ্রী এবং বাকি প্রোগ্রামগুলো, এইগুলো সারা বিশ্বে ভূষিত হয়েছে। আমি সৌম্যর কাছে, সৌম্য, এই যে একটা জোটের বিরাট হাওয়া উঠেছিল, আমি নিজেও গিয়েছিলাম বিভিন্ন জায়গায়, ব্যাঙ্গালোর, পাটনা, দিল্লি, বম্বে, মুম্বাই। এখন দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কার বলছেন তিনি একলা লড়বেন। অখিলেশ যাদব ইতিমধ্যেই 16টা আসনের নিজের ক্যান্ডিডেটের নাম ঘোষণা করে দিয়েছেন। অরবিন্দ কেজরিওয়াল বলেছেন পাঞ্জাবে জোটের কোনো সম্ভাবনা নেই। কেরলে কংগ্রেস এবং তৃণমূল এই সিপিআইএম জোট করতে পারবে না। কি মানে কংগ্রেস কি দেরি করে ফেললো? যখন জোটের আলোচনা করা দরকার, যখন জোটকে এগিয়ে নিয়ে যাওয়া দরকার, তখন রাহুল গান্ধী র্যালি করে যাচ্ছেন। কংগ্রেস কি দেরি করে ফেললো? প্রথমে এই কথাটা উত্তর আমি দিচ্ছি, তার আগে আমাদের অশোকদা বলেছেন, খুব সিনিয়র পলিটিশিয়ান, তিনি দুটো কথা বলেছেন। উনি স্কিল ইন্ডিয়ার কথা বলেছেন। তো স্কিল ইন্ডিয়া বিকামস কিল ইন্ডিয়া নাও। 2021, 22, 23 তার আগের বাজেটে আপনি যদি লক্ষ্য করেন যে স্কিল ইন্ডিয়ার ফান্ড প্রতিদিন কমছে তলানিতে। 100 দিনের কাজ 39,000 কোটি টাকা কম। মাথাপিছু রোজগার পশ্চিমবঙ্গে, দেখুন, তুলনামূলক বিশ্লেষণ, আলোচনা এসব করবে। আজকে একটু আগে বলছিলেন সিএজি রিপোর্ট নিয়ে ইত্যাদি ইত্যাদি কথা। সিএজি রিপোর্ট খুব ঠিকই তো বলেছে। তা পশ্চিমবঙ্গের সিএজি রিপোর্টটাকে পর্যালোচনা করে সরকারকে ধরার দায়িত্ব যার ছিল, সেটা আপনার দলের বিধায়ক ছিল। তৃণমূলের পতাকা নিয়ে এখন বিরোধী দলনেতা, এখন সে তৃণমূল কংগ্রেসের নেতা। তো যার সাংবিধানিক দায়িত্ব যেটা দেওয়ার, আমরা তো তফাৎ বুঝি না বিজেপি আর তৃণমূলের। আপনার প্রশ্নটার উত্তর দিই। রাহুল গান্ধী ন্যায়যাত্রাটা কালকে সকালবেলা শুরু করেননি, দীর্ঘদিন ধরেই প্রোগ্রাম। এই প্রোগ্রামটা চলছে কার বিরুদ্ধে? বিজেপির অপশাসন, বিজেপির বিরুদ্ধে লড়াই হচ্ছে, বিজেপির বিচ্ছেদের বিরুদ্ধে, বিজেপির সারা ভারতবর্ষে বেকারি, রুটি রুজি রোজগারের বিরুদ্ধে। তো আমরা তো প্রতিনিয়ত জানি, আমরা তো জানতাম যে পাটনা থেকে যে ট্রেনটা চলেছিল সেই ট্রেনটা দিল্লি যেতে যেতে কেউ কেউ চেন টেনে নেমে যাবে, আমরা একটা কনফিডেন্ট ছিলাম। আমি বুঝতে পারছি না, শান্তনুদা একটু আগে দু একটা কথা বললেন। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমাকে সম্মান দেওয়া হয়নি, আবার বলছেন আমার সাথে আলোচনা করা হয়নি। তাহলে আবার বলছেন যে ওনারা 12টা 14টা সিট চলছে। আমি যে যার সাথে আলোচনাই হয়নি, তাহলে 12টা 14টা সিট কে চাইলো? ভূতে। কিন্তু মমতা শুধু তো একা নয়, অখিলেশ যাদব। আমি বলে একটা একটা করে সেটা একটু সুযোগ দিন আমাকে বলতে, কারণ আমরা
পশ্চিমবঙ্গে আর আমাদের ওনাদের কথা আমাদের দূরবীন দিয়ে দেখা যায়, তাহলে আমাদের কনসিডার করারই বা কী আছে? আমরা তো বলছি পশ্চিমবঙ্গে লড়াইটা উনি একা করে নেবেন, তাহলে জোটের প্রশ্ন আসছে কোথায়? একজন সাংসদ এখানে বলছেন যে উনি সাফিসিয়েন্ট বিজেপির বিরুদ্ধে লড়ার জন্য, তো হোয়াট ইজ দ্য কোয়েশ্চেন অফ জোট? তার মানে মানসিক প্রস্তুতি, ওই যে বলছিলাম আবার যে মুখের কথা আর অন্তরের কথার মধ্যে যে তফাৎ, এই তফাৎ পরিষ্কার প্রমাণ করে দিচ্ছে যে আমরা, তোমরা যাই বলো না কেন, আমরা বিজেপির ট্যাসিড অ্যালায়েন্সে ছিলাম, আছি, থাকবো। যে সিপিএম এর হাতে 55 থেকে 56,000 কংগ্রেস এবং পরবর্তী ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের কর্মী খুন হয়েছে, সেই রক্তাক্ত সিপিএম এর কাস্তেটা আপনারা ধরেছেন। তৃণমূলকে দুর্বল করতে হবে, বিজেপিকে শক্তিশালী করতে হবে, 1। 2, আপনার কেন্দ্রীয় নেতৃত্ব একসুরে কথা বলছে, আর রাহুল গান্ধী যাকে পাশে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সেই পাগড়ি বাঁধা বর্তমান রাজ্যের কংগ্রেসের সভাপতি, যার ব্যর্থতার দায় কাঁধে নিয়ে অনেক আগে ইস্তফা দেওয়া উচিত ছিল, কারণ তার নেতৃত্বে বাংলায় কংগ্রেসটা শূন্য। তিনি প্রত্যেক মুহূর্তে তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জিকে বিষোদ্গার করে বিজেপিকে অক্সিজেন নিয়ে যাচ্ছে। এই দুটো জিনিস তো একসাথে চলতে পারে না। আমরা উত্তরটা দিতে, প্রথম কথা হচ্ছে উনি একদম ঠিক বলেছেন, ওনার কথার মধ্যে কোনো অযৌক্তিক কথা উনি বলেন, ঠিক বলেছেন। দেখুন স্ববিরোধিতা কোথায়, উনি কংগ্রেসকে আক্রমণ করার জন্য যে কথাগুলো বলছেন, আমি বলছি যে সিপিএম খুব খারাপ, বলছি তো খারাপ, হ্যাঁ খারাপ। আপনি তো 12 বছর সরকারে আছেন, সাইবাড়ির তদন্তটা কেন আজও বাইরে এলো না? আবু আয়েশ মন্ডল কোন সিপিএম এ কোন গান্ধীবাদী আন্দোলনের নেতা ছিল? আরে আপনারা শাইন বোর্ড হয়ে গিয়ে, আমি আপনার সময় ডিস্টার্ব প্লিজ, কোন সময় আপনি বলুন না, রেজ্জাক মোল্লা কোন গান্ধীবাদী আন্দোলনের নেতা ছিল যিনি মন্ত্রী হয়েছিলেন? ক্যানিং পূর্বে অত্যাচার করেনি কংগ্রেস কর্মীদের? আপনি একটার পর একটা উদাহরণ, এরকম হাজারটা উদাহরণ দিয়ে দেবো, যারা মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সেদিনের হারমাত ছিল, তারা ওনাদের দলে গিয়ে মহিমামণ্ডিত হয়েছে। আর 1000টা উদাহরণ দিয়ে দেবো পশ্চিমবাংলা সহ দিল্লিতে কিভাবে বিজেপির হাতকে শক্ত করা হয়েছে। আর উনি বলছেন বাবু আসবো, আসবো। সাইন বোর্ডে পরিণত হতে যাওয়া আসবো। অবস্থা থেকে প্রণয়দা, আমাদের তাহলে হাত এত ধরে আগ্রহ ছিলেন কিসের? বলে 2000 সমদা, সালে সমদা। আরে আমরা সাইন বোর্ড ছেড়ে দিন না, আর আমাদেরকে ছেড়ে আমাদের এত CPM কে আগ্রহ ধরে কিসের? শান্তনুদা, হয়ে গেছে। please, আরে এত আগ্রহ প্রণয়দা, এই যে বাজেট দেখে অনেকেই বলছেন যে আজ খবর কাগজগুলো তো দেখতে পাচ্ছি প্রচন্ড কনফিডেন্স নাকি সরকারের, এই কনফিডেন্সের কারণটা কি? রাম মন্দির? দেখুন 2014 সাল থেকে যে সরকার নরেন্দ্র মোদীজির নেতৃত্বে চলেছে, সেই সরকারের যে কাজ, প্রথম তো হচ্ছে এটা তো বাজেট না, এটা ভোট অফ অ্যাকাউন্ট, মাত্র 4 মাসের জন্য। ইলেকশনে আসার পরে বাজেট হবে, কিন্তু গত প্রায় 10 বছর ধরে যে সরকার চালিয়েছে সেটাই আমাদের কনফিডেন্সের কারণ। দ্বিতীয় যে কথাটা, যেটা আমি আমার বক্তব্যে বলেছিলাম, দেখুন এতক্ষণ ধরে আমি শুনছিলাম কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, সিপিএম খুব খারাপ। তো যদি সবাই এত খারাপই হয়, সবাই বলছে, কংগ্রেসকে বলছে যে আমরা বিজেপির সাথে আছে, সিপিএম বলছে বিজেপির সাথে তৃণমূল আছে, তাহলে আগামী নির্বাচনটা আপনারা কন্টেস্ট করাই ছেড়ে দিন না। 2019 সালে তৃণমূল একটা স্লোগান দিয়েছিল, দিল্লি যাবে হাওয়াই চটি, কিন্তু 2024-এ বলছে না। কেন বলছে না? মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন খাড়গেজি প্রধানমন্ত্রী হবেন। পার্থদা, তৃণমূলের বক্তব্য যা পশ্চিমবঙ্গে যে জোটটা হলো না সিপিআইএম এর জন্য, সিপিআইএম এর জন্যই আজকে এই কংগ্রেসের সাথে সম্পর্ক ভালো ছিল, সিপিআইএম দায়ী। তাহলে তো আপনার কথা থেকে একটা জিনিস পরিষ্কার যে সিপিএম অনেক শক্তিশালী হয়ে উঠেছে। কারণ স্বয়ং মুখ্যমন্ত্রী যদি বলেন যে সিপিএম এর জন্য দিল্লির লোকেরা ওনাদের কথা শোনে না, সিপিএম এর জন্য এ রাজ্যে কংগ্রেসের সাথে ভালো সম্পর্ক থাকা সত্ত্বেও জোট হলো না, তাহলে হচ্ছে যে সিপিএম ইজ এ ফোর্স, যাকে আপনারা এতদিন ধরে মাইক্রোস্কোপে দেখতেন। একটা কথা শুধু আমি বলিনি, আমি শেষটা করে দিই। ফলে এইবার প্রশ্নটা হচ্ছে যে এই যে ভোট যখন হচ্ছে, আমি আপনাকে আবারও বলছি, আগেও বলেছিলাম এরকম অনুষ্ঠানে এসে, যে হোয়াট এভার বি দি নেচার অফ গভর্নমেন্ট দ্যাট উইল বি ডিসাইডেড আফটার দ্য ইলেকশন, পোস্ট পোল সিনারিওতে আপনি দেখবেন যে জোটের চিত্র পরিষ্কার হবে। এবং ভারতবর্ষে গত 75 বছরে, আমি বলছি যতদিন জোট রাজনীতি এসেছে এখানে, কখনো প্রিপোল অ্যালায়েন্সের ভিত্তিতে হচ্ছে যে কোনো অ্যালায়েন্স জিতেছে এবং সরকার করেছে, এই ঘটনা হয়নি। বরং উল্টোটা, যে পোস্টপোল অ্যালায়েন্সই হয়েছে। ফলে এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, বিশ্বাস? হ্যাঁ, আমার বিশ্বাস না, এটা হচ্ছে যে ঐতিহাসিক সত্য। এবং সেকেন্ড পার্ট হচ্ছে যে একটা বাংলায় প্রবাদ আছে যে দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল ভালো। ফলে এটা জোট রাজনীতিতে খুব ইম্পর্টেন্ট একটা ইস্যু। ফলে এবার যে সত্যি সত্যি যে মানুষ কাকে মনে করবেন যে দুষ্ট গরু, সেটাই হচ্ছে একটা ইলেকশনের মধ্যে দিয়ে বোঝা যায়। কিন্তু আজকের যে পঞ্চায়েতের ধর্নাটা আপনি একটু আগে রেফার করছিলেন, শুরু হয়েছে, আমি আপনাকে বলবো যে এই রাজনীতিটাই দুর্ভাগ্যজনকভাবে পশ্চিমবঙ্গে চলছে, যেটা হচ্ছে জল গরমের রাজনীতি। অর্থাৎ পঞ্চায়েতে দুর্নীতি হয়েছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় টাইম টু টাইম স্বীকার করেছেন,
এমনকি এই ঘটনাও ঘটেছে, দিদিকে বলো বলে টোল ফ্রি নাম্বার খুলতে হয়েছিল দুর্নীতি অ্যারেস্ট করার জন্য। প্রশ্ন হচ্ছে, দুর্নীতি হয়েছে জানা সত্ত্বেও একটা দল 13 বছর হয়ে গেল সরকারে থেকে, তারা একটা দলীয় নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি, একটি প্রশাসনিক ব্যবস্থা হয়নি, অথচ ধর্ণা শুরু হয়েছে রাজভবনের কাছে। এবং দ্বিতীয়ত আপনাকে আরেকটা জিনিস বলছি, হ্যাঁ আমি বলছি যে আপনি কি বলেনি যে এরপরে দাঁড়িয়ে হচ্ছে যারা এই চুরি ধরার দায়িত্বে ছিল, রাজ্যে টিম পাঠিয়েছে, রাজ্যে সিবিআই ইডি পাঠাচ্ছে আদালত, বিশ্বদা একটু বলতে কিন্তু দিতে হবে। সত্ত্বেও কিছু হচ্ছে না। আমি বিশ্বদা বলছি একটু এই যে বলতে দিতে জল হবে। গরমের রাজনীতি, অর্থাৎ চুরি হচ্ছে দেখে গিরিরাজ সিং বলেছিলেন না 3 মাস আগে যখন অভিষেক বাবুরা গেছিলেন যে ওখানে চুরি হয়েছে ওই জন্য গ্র্যান্ড বন্ধ, তাহলে চুরি ধরার দায়িত্ব শান্তনু কেন দাস, করছেন? অশোকবাবু, আপনি তো শুধুমাত্র বিজেপির এমএলএ নন, আপনি একজন মানে দেশের নামকরা অর্থনীতিবিদ। রাম মন্দির নাকি জনকল্যাণমূলক পদক্ষেপ, কোনটা বেশি ডিভিডেন্ড দেবে আসন্ন নির্বাচনে? তার আগে বিশ্ববাবু, আমার ভীষণ ইচ্ছে করছে আপনি আগের দুটো যে বিষয় আলোচনা করছিলেন তার সম্বন্ধে দুটো কথা বলা। একটা হচ্ছে, প্রথম আপনি বললেন এই জোটের রাজনীতি। জোটের সম্বন্ধে আমি একটা জিনিসই বলি, যে জোট পার্থবাবু যেটা বললেন, একটা প্রি পোল অ্যালায়েন্স করা যায় আর একটা পোস্ট পোল অ্যালায়েন্স। এবং পার্থবাবু একদম সঠিক বলেছেন যে প্রি পোল অ্যালায়েন্স একমাত্র জনতার সময় হয়েছিল 1977 সালে জয়প্রকাশ নারায়ণের নেতৃত্বে। বেশিরভাগ সময় আমরা যেটা দেখেছি সেটা পোস্ট পোল অ্যালায়েন্স। প্রি পোল অ্যালায়েন্সের হলেও একটা ফ্রেন্ডলি কন্টেস্ট অনেক জায়গায় হয়েছে। তো প্রি পোল অ্যালায়েন্সের অসুবিধে হচ্ছে, যেটা আমি অনেক সময় বলি ইয়াং ছেলে মেয়েদের, বিয়ে যাকে ইচ্ছে করতে পারো। একটা ছেলে ভালো সুন্দর দেখতে একটা সুন্দর মেয়ে বিয়ে করে ফেললো, তো সংসার করতে পারবে কি? তো সেই রকম যখন এই বিজেপি বিদ্বেষে এবং ক্ষমতার লোভে সব নানা পার্টি এই কি বলে কাহা কা রেত কাহা কা রোড়া নিয়ে একটা করে ফেললো, বিরাট বড় ঘোষণা হলো, তারপর দেখা গেল না মিলছে না, খাওয়া দাওয়াও মিলছে না, এই অভ্যেসও মিলছে না। সুতরাং আমি আবার বিরোধী দলদের বলবো যে বিয়ে করতে একটু সাবধান। না না, অশোকদা কিন্তু ইন্দিরা গান্ধীর এগেনস্টেও তো বিজেপি না না এই ধরনের অ্যালায়েন্স ছিল। একটা কথা বলি, জাস্ট একটা ক্লোজ করে। অশোকদা বিজেপির তরফ থেকে যে কথাগুলো বলেছেন, কথাটা আমি কাটছি না, কিন্তু ওই যে বলছে কাহিকা রোড়া, এই যে বলছেন না, অটল বিহারী বাজপেয়ী যখন তামিলনাড়ুতে গিয়ে দুর্নীতির বিরুদ্ধে জয়ললিতাকে বিদ্ধ করছেন, তারপরে আবার পার্লামেন্টে দাঁড়িয়ে বলছে চিঠি আই আই, সেটা আপনার বোধহয় মনে আছে। পিডিপির সরকারটা মনে আছে আপনার, 4.5 বছর যাকে আপনারা বলেছিলেন সন্ত্রাসবাদী, সে সরকার অত দূরে যাচ্ছেন কেন? অজিত পাওয়ারের উদাহরণটা দিন, তো নারায়ণ রানের উদাহরণ দিন, কথাগুলো হেমন্ত বিশ্ব শর্মার বলার আগে উদাহরণ দিন, আপনি আচরি ধর্ম পড়ে শিখায় শুভেন্দু বলুন। অধিকারীর উদাহরণটা দিন। হ্যাঁ, তো কি বলুন। আমি যেটা বলছিলাম, আমি একটা কথা বলছি, আপনি অন্য সাবজেক্টে নিয়ে যাচ্ছেন। আমি বলেছি প্রি পোল অ্যালায়েন্স। প্রি পোল অ্যালায়েন্সে হ্যাঁ। পার্থবাবু যেটা বললেন তার সঙ্গে আমি একদম সহমত। আপনারা প্রচেষ্টা করুন, কারণ এর মধ্যে কোনো আদর্শগত মিল নেই। একটাই হচ্ছে নরেন্দ্র মোদী বিদ্বেষ। না, একটাই অশোকদা, হচ্ছে আমার আলোচনা একটা যে প্রশ্ন, বিহারে দেখলাম প্রি পোলও হলো, তারপরে আবার এখন পোস্ট পোলও হলো, একটা ভোটে প্রি পোল পোস্ট পোল, রেকর্ড শুধু বিজেপি করতে আমি মানে পারে। কিষাণের এটা কোন উত্তরটা আদর্শ দিতে চাই। ছিল? না, আমি কিষাণ উত্তরটা দিতে চাই। না না, অমিত শাহ বলে দিয়েছিলেন সারা জীবনের জন্য নীতিশের জন্য দরজা একদম, বন্ধ। না, না। একদম। কিষাণু তাকে আবার যখন আদরে প্রশ্নটা নিয়ে নিলেন। করেছে, খুব ভালো প্রশ্ন করেছে, আমি ইডিওলজিক্যাল কনসেপ্ট এটা। একদম খুব ভালো প্রশ্ন করেছে, আমি উত্তরটা দিয়ে দিচ্ছি। দেখুন, এই জোট রাজনীতির এটা মানতেই হবে যে বিজেপিও জোট রাজনীতি করেছে, এবং অটল বিহারী বাজপেয়ী, যার স্বর্গীয় অটল বিহারীজির কথা বললেন, উনি একজন সফল রূপকার। যখন বিহারের প্রশ্নটা আসলো, মনে রাখতে হবে জনতার সময় তো অটল বিহারী বাজপেয়ী বিহারে গতবার নির্বাচনে আমরা মানুষের কাছে ভোট চাইতে গেছিলাম, নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হবেন, এনডিএ জোটের জন্য ভোট চাইতে গেছিলাম, মানুষ ভোট দিয়েছে, ভোটের পরে দেখা গেল বিজেপির এমএলএ সংখ্যা বেশি, তাও আমরা নীতিশ কুমারকেই মুখ্যমন্ত্রী করেছি। অশোকবাবু, আমার একটা প্রশ্ন ছিল, রাম মন্দির নাকি জনকল্যাণমূলক পদক্ষেপ, কোনটা বেশি? আমাকে এই সুযোগটা দিতে হবে। সিএজির সম্বন্ধে কথা উঠেছে। আমাদের দেশে একটা সংবিধান আছে তো এখন। একটা। সংবিধানে বোধহয় 110 নম্বর ধারায়, আমার যদি ভুল না হয়, সেটা সিএজির রিপোর্ট হওয়ার কথা, এবং 115 না অত কি নম্বর, হয়তো আমি ভুল বলছি, সেইটা লেজিসলেচারে প্লেস করার কথা। তা আমি পশ্চিমবঙ্গে এসে, আমি তো নতুন বৈরাগী, আমি তো আগে রাজনীতি করিনি, এখানে এসে অদ্ভুত জিনিস দেখলাম। আমরা 2021 এসে দেখলাম 2017, 18 কিংবা 16-17 পর কোনো সিএজি রিপোর্ট নেই।
আমি মাঝে লোক এক্স্যাক্টলি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এই কথাটাই বলছেন যে এই যে সিএজি রিপোর্টটা এটা 2009 সালের সময়কার সিএজি রিপোর্ট। আমি তো যেটা বলছি 2009 না, ওইটা 2000 দেখবে 2009 থেকে 2016-17 অবধি। তো এটা যে কে কার ষড়যন্ত্র, এটা কি ইনএপটিটিউড অফ সিএজি যে করেনি? আমি সিএজিকে চিঠিও লিখেছিলাম, কথা বলেছি, নাকি রাজ্য সরকার চায়নি যে বেড়াল বেরিয়ে যাবে, দরকার নেই। যাক, সিএজি রিপোর্ট এসছে, এখন অসুবিধে হচ্ছে ওই জন্য কি পিএম কেয়ার ফান্ডের অডিটটা সিএজি অডিট হলো না? পিএম কেয়ার ফান্ড একটা ট্রাস্ট, একটা রেজিস্টার্ড ফান্ড, এটা kindly তার বলুন। অলরেডি অডিট হয়েছে কেন শান্তনু সেটাই বাবু। তো জানতে ইচ্ছা করছে। আমি অশোক বাবুকে জিজ্ঞাসা ডাক্তারবাবু, করছি, আমি বিনয়, সব উত্তর দেব। বিনয়ের সাথে জিজ্ঞাসা করছি যে বিনয় সিএজি দরকার নেই। রিপোর্ট বলছে যে 18 কোটি টাকা যে রাস্তা করতে খরচা হওয়ার কথা, সেটা 250 কোটি টাকা পার কিলোমিটারে খরচা করেছে। ডাক্তার সাহেব যে অ্যাটম বোমটা ফেলেছেন, এই অ্যাটম বোমের সম্মুখীন আমার অনেক জায়গায় হতে হয়। যখনই পশ্চিমবঙ্গ সম্বন্ধে কিছু বলি, ওরা বলেন দিল্লিতেই হয়েছে, মধ্যপ্রদেশেই হয়েছে। আরে আমি কি করব? আমি তো বিধায়ক পশ্চিমবঙ্গের, ওখানে হয়েছে, আপনারা দাবি করুন, আন্দোলন করুন যে ওখানে সিএজির হোক, আমি আপনাদের সঙ্গে থাকব। এখন প্রশ্ন হচ্ছে, এই সিএজি রিপোর্ট এসছে, এখন এদের যে বক্তব্য এটা হচ্ছে, এটা বোধহয় জেফরি স্যাক্স বলেছিল, একটা পাইপ আছে, পাইপ দিয়ে জল পাঠাচ্ছি, আমার প্রণয়ের সঙ্গে খুব খাতির, প্রণয়ের বাড়িতে জল পাঠানো দরকার, আমি পাইপ পাঠাই। এইদিকে পার্থবাবু দেখছি, নো অফেন্স, উনি ফুটো করে ওখান থেকে জল বার করছেন। প্রণয় খালি বলছে জল পাঠাচ্ছ না, জল পাঠাচ্ছ না। আরে আমি জল পাঠালে তো পার্থ আরো চুরি করবে। পার্থ কিন্তু বলছে জল পাঠাও আরো। আচ্ছা, তো এখন ব্যাপারটা হচ্ছে, মোদি সাহেব যেমন বলেন না খাউঙ্গা না খানে দুঙ্গা, তৃণমূলের অনেক সময় মনে হয় বলছে খাউঙ্গা ভি খিলাউঙ্গা ভি।